তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ইন্টিগ্রেটরস। আজকে আমরা ক্লাস 10 এর একটি ভিডিও নিয়ে এসেছি। 13 নম্বর অধ্যায় ভেদ বা ভেরিয়েশন। এই অধ্যায়টি 3টে পার্টে ইউটিউবে আপলোড করা হবে। আজকে প্রথম পার্ট। আজকের ক্লাসে আমরা এই ভেদ সম্বন্ধে পুরো কনসেপ্ট জানবো এবং ভেদ কি সেই বিষয়ে জানবো। সেকেন্ড এবং থার্ড পার্টে ভেদের প্রয়োগ বা অ্যাপ্লিকেশনস গুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দিও যাতে তারা এই ভিডিওটি দেখার সুযোগ পায়। সকলে মিলে পড়াশোনা করব, একসাথে পড়াশোনা করব, আগুন জ্বালিয়ে দেব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা জানবো যে ভেদ মানে কি। এই ভেদ বা ভেরিয়েশন মানে কি? মানুষে ভেদাভেদ, ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে ভেদাভেদ না, এই ভেদ হলো গণিতের ভেদ। এখানে দেখো, আমি ভেদের সংজ্ঞা বা ডেফিনিশনটা লিখেছি। ভেদ হলো দুটি চলরাশির মধ্যে এক ধরনের সম্পর্ক যা থেকে আমরা সংশ্লিষ্ট একটি রাশির মানের সাপেক্ষে অন্য রাশিটির মান নির্ণয় করতে পারি। ইংলিশে বললে ভেরিয়েশন ইজ আ টাইপ অফ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস that allows us to determine the value of one variable based on the value of the other. মানে কি? ধরো দুটো চলরাশি বা ভেরিয়েবল রয়েছে। সাপোজ দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এই দুটো ভেরিয়েবলের মধ্যে কি রিলেশনশিপ রয়েছে, এই দুটো ভেরিয়েবলের মধ্যে কি সম্পর্ক রয়েছে। ধরো x এর কোনো একটা ভ্যালু আমি বসালাম আর y এর কোনো একটা ভ্যালু বসালাম, বা ধরো একটা গাড়ির স্পিড বা গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার মানে কি? সে 1 ঘন্টায় যাচ্ছে 5 কিলোমিটার। আবার ধরো 2 ঘন্টায় যাবে 10 কিলোমিটার, 3 ঘন্টায় যাবে 15 কিলোমিটার। তাহলে এই কিলোমিটার মানে কি? 5 কিলোমিটার মানে কি আমার ডিসটেন্স। আমি যদি এটাকে x ধরে নিই আর আওয়ার মানে কি সময়, আমি সেটাকে y ধরে নিই, তাহলে দেখো যত আমি সময়টাকে বাড়াতে থাকছি অর্থাৎ y কে বাড়াচ্ছি ততই কিন্তু আমার ডিসটেন্স অর্থাৎ x টা বাড়ছে। যত আমি y কে বাড়াচ্ছি ততই কিন্তু আমার x টা বাড়ছে। y যখন 1 ঘন্টা x তখন হচ্ছে 5 কিলোমিটার, y যখন 2 ঘন্টা x তখন 10 কিলোমিটার, y যখন 3 ঘন্টা x তখন 15 কিলোমিটার। অর্থাৎ এই যে দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক, y বাড়লে x ও বাড়ছে, আবার ধরো y বাড়ছে x কমছে, এই কেসে না, অন্য কেসে হতেই পারে। তো এই যে ধরনের সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে ভেদ বা ভেরিয়েশন। এই সম্পর্কের নাম হচ্ছে ভেদ বা ভেরিয়েশন। এবার আমরা জানবো ভেদের চিহ্ন বা সাইন অফ ভেরিয়েশন। ভেদের চিহ্ন হচ্ছে এইটা, অনেকটা ইনফিনিটির মতো দেখতে, বাট নট এক্স্যাক্টলি ইনফিনিটি। ঠিক আছে? ধরো দুটো চলরাশি রয়েছে x আর একটা হচ্ছে y, চলরাশি বা ভেরিয়েবল। তাহলে x বাড়ছে, x বাড়ার ফলে y ও বাড়ছে। যদি আমার কেসটা এরকম হয় যে x ও বাড়ছে y ও বাড়ছে, তাহলে তাদের মধ্যে রিলেশন হচ্ছে, এই সাইনটা মাঝখানে বসে গেল, x প্রপোর্শনাল টু y। আমরা ভেদের সাইনটাকে বলবো প্রপোর্শনাল টু সাইন x প্রপোর্শনাল টু y। যদি x ও বাড়ে y ও বাড়ে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা আসছি হচ্ছে ভেদের প্রকারভেদ। ভেদ কয় প্রকারের হয়? ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েশন। ভেদ হয় দুই প্রকারের, মানে দুই প্রকারের না, মেইনলি হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে
ব্যস্ত ভেদ, আর একটা হচ্ছে যৌগিক ভেদ। ঠিক আছে, তিন প্রকারের ভেদ হয়। এই সরল ভেদ হচ্ছে ডাইরেক্ট ভেরিয়েশন, ব্যস্ত ভেদ হচ্ছে ইনভার্স ভেরিয়েশন, আর যৌগিক ভেদ হচ্ছে জয়েন্ট ভেরিয়েশন। ঠিক আছে, তাহলে নেক্সট পার্টে আমরা এবার আলোচনা করব সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ কি। আচ্ছা, তো আমাদের ফার্স্ট হচ্ছে সরল ভেদ বা ডাইরেক্ট ভেরিয়েশন। সরল ভেদ ব্যাপারটা কি? ধরো দুটো চলরাশি আছে, একটা হচ্ছে a এবং আরেকটা হচ্ছে b। যদি কেসটা এমন হয় যে এর বাড়ার সাথে সাথে b ও বাড়ছে, দুটো চলরাশি বা ভ্যারিয়েবল আছে যেখানে দেখা যাচ্ছে একটা চলরাশি বাড়লে আরেকটা চলরাশি বাড়ছে, বা একটা চলরাশি কমলে আরেকটা চলরাশি কমছে, মানে যা হবে দুটোই সেম হবে, এটা হচ্ছে ব্যাপার। তখন তাদের মধ্যে যে সম্পর্ক বা রিলেশন সেটা হচ্ছে সরল ভেদ বা ডাইরেক্ট ভেরিয়েশন। তাহলে a ডাইরেক্টলি প্রপোর্শনাল টু b, বোঝা গেল? a ডাইরেক্টলি প্রপোর্শনাল টু b। আচ্ছা, নেক্সট আবার আসছি ব্যস্ত ভেদ বা ইনভার্স ভেরিয়েশন। তার মানে এখানে ধরো দুটো চলরাশি, একটা ধরো a আর একটা ধরো c। ঠিক আছে, যদি এই কেসে দেখা যায় যে একটা বাড়ছে এবং অপরটা কমছে, বা একটা কমছে এবং অপরটি বাড়ছে, মানে ধরো যদি a বাড়ে তাহলে c কমছে। আবার যদি এরকম দেখা যায় যে a কমলে c বাড়ছে, এই রকম যদি সম্পর্ক হয়, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমছে বা একটা কমলে আরেকটা বাড়ছে, অর্থাৎ বিপরীত সম্পর্ক যেটাকে বলা হয়, তখন আমরা এদের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা বলবো ব্যস্ত ভেদ বা ইনভার্স ভেরিয়েশন। তাহলে এইটা হবে a ইনভার্সলি প্রপোর্শনাল টু, এটাকে বলা যায় a ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/b। দুই রকম ভাবে বলা যায়, এটাকে বলা যায় a ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/b অথবা a ইনভার্সলি প্রপোর্শনাল টু b। বোঝা গেল? আমরা লিখব হচ্ছে এরকম ভাবে যে a ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে না 1/b, মানে কি a যদি আমার বাড়ে তাহলে b এর ভ্যালু কমবে, আর a যদি আমার কমে b এর ভ্যালু বাড়বে। এই হচ্ছে আমার ব্যাপার, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসছি যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন। যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন হচ্ছে যখন একটা চলরাশি একাধিক চলরাশি গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে। একাধিক চলরাশি, আচ্ছা সরি এখানটা 1/b না, এটা 1/c ছিল। ঠিক আছে, 1/c। হ্যাঁ, আচ্ছা, তাহলে জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদ হচ্ছে যখন একটা চলরাশি একাধিক চলরাশি গুণফলের সঙ্গে সরল ভেদে থাকবে। ধরো একটা চলরাশি হচ্ছে a, ঠিক আছে, আর চলরাশি গুণফল মানে ধরো একাধিক চলরাশির গুণফল, সেটা ধরো b আর 1/c, এই দুটোকে গুণ করলে কি হয়? b/c হবে। যদি a b/c এর সঙ্গে সরল ভেদে থাকে তাহলে আমরা বলবো এটা আছে আমাদের যৌগিক ভেদ, বা জয়েন্ট ভেরিয়েশন। মানে অ্যাকচুয়ালি যৌগিক ভেদটা হচ্ছে সরল ভেদ এবং ব্যস্ত ভেদ বা ডাইরেক্ট ভেরিয়েশন এবং ইনভার্স ভেরিয়েশন মিশিয়ে, ঠিক আছে, মিক্সড। তাহলে একটা চলরাশি যদি একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল সম্পর্কে থাকে তখন আমরা এটাকে বলবো জয়েন্ট ভেরিয়েশন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ভেরিয়েশন কনস্ট্যান্ট। আচ্ছা,
তাহলে এবার আমরা জানবো যে ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্ট কি জিনিস। আমরা সরল সম্পর্কে কি রিলেশন জানলাম, ধরো a ডাইরেক্টলি প্রপোর্শনাল টু b, ঠিক আছে। ব্যস্ত সম্পর্কে কি রকম রিলেশন জানলাম, যে a ইনভার্সলি প্রপোর্শনাল টু b অথবা a ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/b, ঠিক আছে। এবার কি হয়, নেক্সট স্টেপে আমাদের এই ভেরিয়েশন সাইনটা উঠে গিয়ে ইকুয়ালস টু সাইন বসে এবং এখানে একটা ধ্রুবক বসে, ধ্রুবক মিন্স কনস্ট্যান্ট ইনটু b, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট বসে, ঠিক এরকম এখানেও তাই, এই প্রপোর্শনাল টু সাইন উঠে গিয়ে ইকুয়ালস টু সাইন বসলো এবং একটা কনস্ট্যান্ট বসলো ইনটু 1/b। এই যে k, এই k কে বলা হয় ভেরিয়েশন কনস্ট্যান্ট, ভেরিয়েশন কনস্ট্যান্ট। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, দাদা এই ভেরিয়েশন কনস্ট্যান্টের প্রয়োজনীয়তা কি? ধরো আমি একটা মজার উদাহরণ নিয়ে বলছি, তুমি খাবার খাচ্ছ, তোমার ভুঁড়ি বাড়ছে। তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি যে পরিমাণ খাবার খাও সেই পরিমাণ কি তোমার ভুঁড়ি বাড়ে? না তো। তুমি যে পরিমাণ খাবার খাবে সেই পরিমাণ তো তোমার ভুঁড়িটা বাড়বে না, তাই না? যেমন ধরো, এছাড়া যদি আমি একটা এক্সাম্পল নিই, সময় এবং মানে স্পিডের যে এক্সাম্পলটা আমি ফার্স্টে বলেছিলাম, যে ধরো ডিসটেন্স আর টাইম, ধরো এ হচ্ছে আমার ডিসটেন্স আর বি হচ্ছে আমার টাইম, বা এ ধরো হচ্ছে টাইম আর বি হচ্ছে ডিসটেন্স। তাহলে ধরো 1 ঘন্টায় আমার যাচ্ছে হচ্ছে 1 ঘন্টায় ধরো আমার যাচ্ছে হচ্ছে 5 কিলোমিটার। আমি 2 ঘন্টা করে দিলাম এটাকে, তাহলে যাবে 10 কিলোমিটার। 3 ঘন্টা করে দিলাম এটাকে, তাহলে যাবে হচ্ছে 15 কিলোমিটার, ঠিক আছে। তাহলে তুমি এবার একটা জিনিস ভেবে দেখো, আমার 1 ঘন্টায় 5 কিলোমিটার যাচ্ছে, যখন আমি এটাকে 2 ঘন্টা করে দিলাম আমার 10 কিলোমিটার যাচ্ছে। 2 কিলোমিটার কি যাচ্ছে? যাচ্ছে না তো। মানে আমার এটা বাড়ছে এবং বিটা বাড়ছে, এটুকু আমি জানি, কিন্তু কতটা বাড়ছে একই তো, মানে এ 1 ঘর বেড়েছে মানে বি হচ্ছে 1 ঘর বাড়বে, এরকম কোনো ব্যাপার নেই। একটা চলরাশি বাড়ছে আর একটা চলরাশি বাড়বে, কিন্তু কতটা বাড়বে সেটা আমরা জানি না। ঠিক তাই জন্যই প্রপোর্শনাল টু সাইনের বদলে ইকুয়ালস টু বসছে এবং তার সঙ্গে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হচ্ছে। এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম বেরোয়, কনস্ট্যান্টের ভ্যালুটা আমাদের বেরিয়ে যায়, ঠিক আছে। তো ঠিক এই জন্য 1 ঘন্টা যখন 5 কিলোমিটার যাচ্ছে, 2 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, মানে বাড়ছে, ডাবল হচ্ছে। 2 ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে না, কিন্তু দুটো সেম নয়। আমি এটাকে লিখতে পারি না কখনো যে a প্রপোর্শনাল টু b মানে a ইকুয়ালস টু b, এটাকে আমি লিখতে পারি না, কারণ a যে অ্যামাউন্টে বাড়ছে b ও সেই অ্যামাউন্টে বাড়ছে, এটা আমার জানা নেই। b ও সেই অ্যামাউন্টে বাড়ছে না, b একটা অ্যামাউন্টে বাড়ছে, কিন্তু বাড়ছে আমি জানি না, বোঝা গেল? তাই জন্যই আমার এই ভেরিয়েশন কনস্ট্যান্টের বা ভেদ ধ্রুবকের প্রয়োজনীয়তা, ঠিক আছে। তাহলে আমার এবার আমি এখান থেকে এটাকে লিখতে পারি, দেখো এরকম ভাবে লিখতে পারি, যদি আমি b টাকে এই সাইডে নিয়ে আসি a বাই b ইকুয়ালস টু k, ঠিক আছে। ঠিক তেমনি এটা হবে আমার a ইনটু b ইকুয়ালস টু k, ঠিক আছে। ধরো তোমাকে এখান থেকে এমসিকিউ টাইপ দিয়ে দিতে পারে, যে ধরো এইরকম একটা রয়েছে a বাই b ইকুয়ালস টু k, বা ধরো এইরকম একটা রয়েছে ab ইকুয়ালস টু k। এটা কোন রিলেশনে আছে? ডাইরেক্টলি প্রপোর্শন নাকি ইনভার্সলি প্রপোর্শন নাকি তোমার জয়েন্ট ভেরিয়েশন, এরকম টাইপের তোমায় বসে দিতে পারে, বোঝা গেল? তাহলে এই রকম এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে? শর্ট কোশ্চেন একটা আসতে পারে, এই রিলেশন দিয়ে দিল, দিয়ে বললো এটা কেমন ধরনের সম্পর্কে রয়েছে, বা এরকম একটা রিলেশন দিয়ে দিল, বললো এটা কেমন ধরনের সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তাহলে ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্ট বোঝা গেল। আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্ট, এটার ভ্যালু কোনোদিন 0 হতে পারে না, এটার ভ্যালু কোনোদিন 0 হতে পারে না, k নট ইকুয়ালস টু 0। কেন? এবার তোমরা আমাকে উত্তর দাও তো, কেন হতে পারে না 0? 0 কেন হতে পারে না? দেখো, আমি যদি ধরো আমার a বাড়ছে,
বি ও বাড়ছে, মানে সরলভেদ বা সিম্পল ভেরিয়েশনে, এই ডাইরেক্ট ভেরিয়েশনে আছে। তাহলে আমার এই ফর্মুলাটা a = k * b। ধরো আমি a এর ভ্যালু নিলাম 5 আর b এর ভ্যালু নিলাম কত, 10। এবার ধরো আমি এটাকে ডাবল করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে 10, বিটাও ডাবল করলাম, 2 দিয়ে গুণ করলাম 20 হলো। কিন্তু যদি আবার k এর ভ্যালুটা 0 হয়ে যায়, এখানে আমি যখন 10 বসালাম, তাহলে মানে a বসালাম a = k * b, b এর জায়গায় আমি 20টা বসালাম, তাহলে k এর ভ্যালুটা কিছু একটা হতে হবে তো, a = k * b, k এর জায়গায় কিছু একটা হতে হবে, যার জন্য b এর ভ্যালু 20 বসালে আমার a এর ভ্যালু 10 আসবে, তাই না? তাহলে k এর ভ্যালু কত হলে আমার a এর ভ্যালু 10 আসবে? k এর ভ্যালু হাফ হলে আমার a এর ভ্যালু 10 চলে আসবে, হাফ * 20 কাটাকুটি করলে 10 আসবে। কিন্তু আমার k এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে আমার কত চলে এলো, 0 চলে এলো। ঠিক এখানেও তাই, আমি এখানে যদি k এর জায়গায় 0 বসিয়ে দিই, তার মানে a এবং b দুটোর গুণফল 0। মানে কি, দুটোর গুণফল কখন 0 হতে পারে, দুটো চলরাশি বা ভেরিয়েবলের গুণফল কখন 0 হতে পারে, যদি তাদের মধ্যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি 0 হয়, তাই না? তাহলে দেখো আমার ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু কখনো 0 হতে পারে না। এবং আমরা যখন প্রয়োগগুলো করব বা অ্যাপ্লিকেশনগুলো করব, তখন আমাকে প্রত্যেকটা অঙ্কে লিখে দিতে হবে, আমরা যখন k ধরবো তখন লিখে দিতে হবে যে k = কনস্ট্যান্ট। ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্ট পুরো না লিখলেও হবে, জাস্ট k = কনস্ট্যান্ট লিখে দিলেই হবে, কারণ আমরা ভেরিয়েশনই তো করছি, ওটা ভেরিয়েশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এইবার আমাদের একটা জিনিস জানতে হবে, যেটার নাম হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য বা থিওরেম অন জয়েন্ট ভেরিয়েশন। এই উপপাদ্যটা জাস্ট তোমাদের জেনে রাখতে হবে, এই কথাটা জাস্ট তোমাদের জেনে রাখতে হবে, কিন্তু কেন হচ্ছে এটা সেই প্রুফটা আমি তোমাদের করে দেখিয়ে দেব। ঠিক আছে, বলছে x y z তিনটি চলরাশি রূপে সম্পর্কিত যে x proportional to y যখন z কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং x proportional to z যখন y কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে x proportional to yz হবে যখন y এবং z উভয় পরিবর্তিত হয়। মানে কি বলছি, x যখন y এর সঙ্গে প্রপোর্শনাল আছে তখন z কনস্ট্যান্ট আছে, আবার x যখন z এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল তখন y কনস্ট্যান্ট আছে। যদি এই রকম থাকে তাহলে আমার x proportional to yz হবে, যেখানে y এবং z উভয়ই পরিবর্তিত হয়, মানে y আর z উভয়ই কি চলরাশি বা ভ্যারিয়েবল। মানে x proportional to y যেখানে z কনস্ট্যান্ট এবং x proportional to z যেখানে y কনস্ট্যান্ট হলে x proportional to yz হবে, যেখানে y এবং z দুজনেই হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, এইবার এই যে এটা আমাদের বলে দিল, যে স্টেটমেন্টটা আমাদেরকে দিয়ে দিল, স্টেটমেন্টটা কেন হচ্ছে, এটা হলে এটা কেন হচ্ছে সেইটাই আমি তোমাদের প্রুফ করে দেখিয়ে দেবো। ইংলিশ ভার্সনটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও। ঠিক আছে, আচ্ছা চলো এবার তাহলে প্রুফটা করা যাক। কি বলছে আমাদের, x proportional to y যখন কি বলছে, যখন z ধ্রুবক, ইংলিশ ভার্সনদের জন্য বলে দিচ্ছি when z constant। আচ্ছা, তাহলে আমি এটা লিখতে পারি x proportional to sin তুলে equals to sin বসিয়ে দিলাম এবং একটা কনস্ট্যান্ট আনতে পারি। আচ্ছা, এই কনস্ট্যান্টটা যদি সবসময় k লিখতে হবে তার কোনো মানে নেই। ধরো কোনো একটা কোশ্চেন রয়েছে যেখানে আমাকে বারবার ইউজ করতে হচ্ছে কনস্ট্যান্টটা, সেটাকে আমি এখন এখানে k1 k2 হিসেবে ইউজ করছি। এবার তুমি চাইলে m n এগুলো দিয়েও ইউজ করতে পারো। মানে ব্যাপারটা হচ্ছে যে কনস্ট্যান্টটা আমি সবসময় k ইউজ করতে হবে তার কোনো মানে নেই। k হচ্ছে একটা জেনারেল কনস্ট্যান্ট, যেটাকে বলা হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে আমি এখানে বলছি x q1y, এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, আবার এখানে বলছি x proportional to z যখন y ধ্রুবক, এই যে y ধ্রুবক when y constant, তাহলে আমি এখানে proportional to sin আবার, আচ্ছা এই proportional to sin তোলার আগে দেখো x এর জায়গায় আমি কি পেয়ে গেছি, k1y পেয়ে গেছি, তাহলে আমি এখানে k1y বসিয়ে দিলাম x এর জায়গায়, that is proportional to z। আচ্ছা, এই কেসটা কি বলছে, আমার y constant, তাহলে আমি
ওয়াইটার জায়গায় আমি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইনটাকেই রেখে দিচ্ছি, কারণ আমার তো ওয়াইটা কনস্ট্যান্ট, ওয়াইটা তো আমার কনস্ট্যান্ট, তাহলে আমার ওয়াইটাকে নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এই কেসে, পার্টিকুলার এই কেসটা। ঠিক আছে, আচ্ছা এবার আমি প্রপোর্শনাল টু সাইনটা তুলবো, তাহলে আমার কি হয়ে যাবে, এটা আমি এটা ধরে নিলাম একটা কনস্ট্যান্ট, ধরে নিলাম k2z, k2 ধরে নিলাম একটা কনস্ট্যান্ট k2। ঠিক আছে, এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমার k1 এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে k2z, এই ভ্যালুটা নিয়ে গিয়ে আমি এই ইকুয়েশনটায় বসিয়ে দেব, k1 এর জায়গায় বসিয়ে দেব। তাহলে k1 এর জায়গায় আমি বসিয়ে দেব, তাহলে আমি কি পাবো, x k1 এর জায়গায় k2z বসিয়ে দিই, k2z y। আচ্ছা আমার এই k2 টা তো কনস্ট্যান্ট, তাহলে আমি ঠিক যেমন ভাবে প্রপোর্শনাল টু সাইন তুলে দিয়ে তার জায়গায় ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট বসিয়েছি, ঠিক তেমন ভাবে আমি ইকুয়ালস টু আর কনস্ট্যান্টটাকে তুলে দিয়ে তার জায়গায় প্রপোর্শনাল টু সাইনটা বসিয়ে দেব। তাহলে এর জায়গায় আমি কি বসিয়ে দেব, x, এই k2 আর এই ইকুয়ালস টু এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি প্রপোর্শনাল টু কি z y, কি yz, যেখানে কি y আর z উভয় পরিবর্তিত হচ্ছে, মানে y এবং z কি চলরাশি, উভয় পরিবর্তিত হচ্ছে মানে কি চলরাশি। ঠিক আছে, y and z আর ভ্যারিয়েবল। ওকে, তাহলে আমার দেখো প্রুভ হয়ে গেল, আমার দেখো প্রুভ হয়ে গেল কিন্তু। তাহলে আমরা কি জানলাম যে x, y এবং z তিনটি চলরাশি এরূপে পরিবর্তিত হয়, এরূপে সম্পর্কিত যে x প্রপোর্শনাল টু y যখন z ধ্রুবক এবং x প্রপোর্শনাল টু z যখন y ধ্রুবক, তাহলে x প্রপোর্শনাল টু y z হচ্ছে যখন y এবং z উভয় পরিবর্তিত হয়, এবং কেন হচ্ছে সেই প্রুফটা আমরা করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসছি হচ্ছে প্রপার্টিজ অফ ভেরিয়েশন বা ভেদের ধর্মাবলী। আবারও বলে রাখছি, এই ধর্ম মানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন নয়, এই ধর্ম হচ্ছে ভেদের ধর্ম। এই বাংলা টার্মগুলো একটু অদ্ভুত রকমেরই হয়, তাই আমি ম্যাক্সিমাম টাইমে ইংলিশ টার্মগুলো ইউজ করি। প্রপার্টিজ অফ ভেরিয়েশন, দেখো ফার্স্ট কোয়েশ্চেন না, ফার্স্ট প্রপার্টি। দেখো তোমাদের মনে তো একটা প্রশ্ন আসতে পারে, যদি আমার a ডাইরেক্টলি প্রপোর্শনাল টু b হয়, তাহলে কি আমার b ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a হবে? হবে কি? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। কিভাবে হবে এবার দেখা যাক কিভাবে হবে। আচ্ছা a প্রপোর্শনাল টু b, তাহলে আমি প্রপোর্শনাল টু সাইন এর বদলে এখানে ইকুয়ালস টু বসিয়ে দিলাম এবং একটা কনস্ট্যান্ট k ধরে নিচ্ছি, k ইনটু b। ঠিক আছে, k ইনটু b। আচ্ছা এখান থেকে আমি b এর ভ্যালুটা কত পাচ্ছি, দেখো তো b এর ভ্যালুটা কত আসছে, b হচ্ছে আমার 1/k ইনটু a। আচ্ছা তোমাদের স্টেপ যেমন দেখাবো না, ডাইরেক্ট করি, দেখো 1/k, এই k টা এদিকে গেলে তো 1/k ইনটু a ইকুয়ালস টু b, 1/k a/k যা ইচ্ছা লিখো। এবার এটা ঘুরিয়ে লিখি, তাহলে b ইকুয়ালস টু 1/k ইনটু a। আচ্ছা এই যে এইটুকু পার্ট মানে 1/k, k তো একটা কনস্ট্যান্ট, তাহলে 1/k ও তো একটা কনস্ট্যান্টই হবে, তাই তো? তাহলে আমি এই ইকুয়ালস টু আর 1/k এটাকে তুলে দিয়ে আমি আবার এর জায়গায় প্রপোর্শনাল টু সাইনটা ফিরিয়ে দিতে পারবো, তাহলে আমি এখানে লিখে দিতে পারবো b ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a। বুঝা গেল? তাহলে আমার প্রুফ হয়ে গেল। কি হলো না, a যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু b হয়, তাহলে আমার b ও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a হবে। এখানে লিখে দেবে যে k ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, আগের অঙ্কটা লিখতে ভুলে গেছিলাম, আগেরটাতেও k ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে, প্রত্যেকটা জায়গায় তোমাকে লিখে দিতে হবে k ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দেখবে তোমাদের বইতে লেখা থাকবে k ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক। আমরা তো জানি যে k এর ভ্যালু কখনো শূন্য হতে পারে না, ঠিক আছে, k cannot be 0। ঠিক আছে, তাহলে k এর ভ্যালু কোনোদিন 0 হতে পারে না, তাহলে বারবার আমাকে অশূন্য কথাটা ইউজ করার দরকার নেই, আর ভেদ ধ্রুবক কথাটাও বারবার করে ব্যবহার করার দরকার নেই, কারণ আমরা ভেদেরই অঙ্ক করছি, তাহলে আবার ভেদ ধ্রুবক বারবার করে ব্যবহার করার দরকার নেই, জাস্ট তোমরা k ইকুয়ালস টু কনস্ট্যান্ট লিখলেই চলবে। ঠিক আছে, চলো এবার নেক্সট প্রপার্টিতে যাই। প্রপার্টি আমাদের বলছে a প্রপোর্শনাল টু b হলে a টু দি পাওয়ার m ডাইরেক্টলি প্রপোর্শনাল টু b টু দি পাওয়ার m হবে। এবার কিভাবে হচ্ছে দেখে নিই, ঠিক আগেরটার মতোই, a প্রপোর্শনাল টু b হলে আমরা এর প্রপোর্শনাল টু সাইন তুলে দিলাম, একটা কনস্ট্যান্ট k বসিয়ে নিলাম,
যেখানে কে হচ্ছে আমার কনস্ট্যান্ট বলে লিখে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো আমার a এর পাওয়ারে m রয়েছে, b এর পাওয়ারেও m আছে, তাহলে আমি বোথ সাইডে, যেমন বোথ সাইডে হোল স্কয়ার হোল কিউব করা হয় না, আমি এখানে ঠিক তেমনই বোথ সাইডে হোল টু দি পাওয়ার m করে দিচ্ছি। তাহলে এখানে a টু দি পাওয়ার m, এটা হয়ে যাবে আমার k টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, তাই তো। kb হোল টু দি পাওয়ার m মানে কি k টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, তাই তো। তাহলে দেখো এবার আমার k তো একটা কনস্ট্যান্ট ছিল, তার মাথায় যদি কিছু একটা বসে আমার সেটা কনস্ট্যান্ট থেকে চেঞ্জ হয়ে গিয়ে ভ্যারিয়েবল হয়ে যাবে না রে বাবা, তাই না। তাহলে আমি আবার এই ইকুয়ালস টু k টু দি পাওয়ার m এর জায়গায় প্রপোর্শনাল টু সাইন বসিয়ে দিতে পারবো। তাহলে a টু দি পাওয়ার m ডাইরেক্টলি প্রপোর্শনাল টু b টু দি পাওয়ার m, আমার এটাও প্রুভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, a টু দি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু b হলে a টু দি পাওয়ার m ডাইরেক্টলি প্রপোর্শনাল টু b টু দি পাওয়ার m হবে। আচ্ছা, আমার থার্ড প্রপার্টি বলছে দেখো a প্রপোর্শনাল টু b এবং b প্রপোর্শনাল টু c হলে a প্রপোর্শনাল টু c হবে। কিভাবে হচ্ছে দেখি, যদি আমার এটা হয় এবং এটা হয় তার মানে আমার এটা হবে সেটা প্রুফ করতে হবে। আচ্ছা, a প্রপোর্শনাল টু b, আবার একই রকম a প্রপোর্শনাল টু sin এর জায়গায় আমি ইকুয়ালস টু বসলে আমি একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি k1, কারণ দেখো আমার b প্রপোর্শনাল টু c এর জায়গায় আবার আমাকে একটা কনস্ট্যান্ট ধরতে হবে, তাহলে আমি একবার একটা k1 ধরে নিচ্ছি, k1 ইনটু b। ঠিক আছে, যেখানে k1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা, কি বলছে আবার b প্রপোর্শনাল টু c, একটু ভালো করে লিখ, b প্রপোর্শনাল টু c, তাহলে আবার এই প্রপোর্শনাল সাইন দিলাম, তার জায়গায় আমি আবার নিচ্ছি k2 ইনটু c, যেখানে হচ্ছে আমার k2 একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো আমার a ইকুয়ালস টু k1 ইনটু b পেলাম, আবার b ইকুয়ালস টু k2 ইনটু c পেলাম। তাহলে আমি b এর জায়গায় এই k2 ইনটু c টা আমি এখানে বসিয়ে দিই, b এর জায়গায় বসিয়ে দিই। ঠিক আছে, b এর জায়গায় বসিয়ে দিই, তাহলে আমি 1 নম্বর থেকে কি পাচ্ছি দেখো, আমি 1 নম্বর থেকে কি পাচ্ছি দেখো, a ইকুয়ালস টু k1 ইনটু b এর জায়গায় আমি k2c বসিয়ে দিই। আচ্ছা, এইবার দেখো এই যে k1 k2, k1 তো একটা কনস্ট্যান্ট আর k2 ও তো একটা কনস্ট্যান্ট, তাহলে k1 k2 তো একটা কনস্ট্যান্ট, ধ্রুবক গুণ ধ্রুবক তো ধ্রুবকই হয়, কনস্ট্যান্ট আর কনস্ট্যান্টের প্রোডাক্ট তো কনস্ট্যান্টই হবে। ধরো এটা 5 কনস্ট্যান্ট বা এটা ধরো 6, সেটা একটা কনস্ট্যান্ট, তাহলে 5 গুণ 6 কত 30, 30টা তো একটা কনস্ট্যান্ট, তাহলে k1 আর k2 এর প্রোডাক্টটাও কনস্ট্যান্টই হবে। তাহলে আমি আবার এই কনস্ট্যান্ট আর ইকুয়ালস টুটাকে তুলে দিয়ে তার জায়গায় প্রপোর্শনাল টু সাইন বসিয়ে দিলাম এবং এখানে c টা লিখে দিলাম। তাহলে আমার প্রুফ হয়ে গেল যে a প্রপোর্শনাল টু b এবং b প্রপোর্শনাল টু c হলে a প্রপোর্শনাল টু c হবে। এইগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে না, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা জাস্ট দেখে রাখো। প্রুফগুলো মানে এরকম ভাবে প্রুফ করা যায়, প্রত্যেকটা জিনিস এরকম ভাবে প্রুফ করা যায়, প্রুফের টেকনিক ঠিক এইভাবে আমরা নেক্সট দিন অ্যাপ্লিকেশন বা প্রয়োগগুলো করব, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, চলো আমাদের তাহলে 4 নম্বর প্রপার্টি কি বলছে, a প্রপোর্শনাল টু bc হলে b প্রপোর্শনাল টু a বাই c আর c প্রপোর্শনাল টু a বাই b হবে। কিভাবে হবে দেখে নি চলো। যদি আমার a প্রপোর্শনাল টু bc হয়, তাহলে আমি এই প্রপোর্শনাল টু সাইনটাকে তুলে দিয়ে এখানে একটা কনস্ট্যান্ট ঢুকিয়ে দিলাম, ধরুন k ধরলাম, k ধরে নিলাম, ঠিক আছে, k ইনটু bc, যেখানে k কি, k হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে বলছে b প্রপোর্শনাল টু a বাই c হবে কিনা। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এই k আর c টাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে k টা এদিকে গেলে কি হবে 1 বাই k হয়ে যাবে, এখানে k ছিল এদিকে গেলে 1 বাই k হয়ে যাবে। আচ্ছা, c টা এলে a তলায় বসে যাবে ইনটু মানে ইকুয়ালস টু b, এবার এটাকে ঘুরিয়ে লিখি, পুরো ইকুয়েশনটাকে ঘুরিয়ে দেব, b ইকুয়ালস টু 1 বাই k ইনটু a বাই c। আচ্ছা, k তো একটা কনস্ট্যান্ট, তাহলে 1 বাই k ও একটা কনস্ট্যান্ট, তাহলে এই ইকুয়ালস টু আর এই কনস্ট্যান্টটাকে তুলে দিলে প্রপোর্শনাল টু সাইন আবার বসে গেল, তাহলে b প্রপোর্শনাল টু a বাই c আমার প্রুফ হয়ে গেল, একটা প্রুফ হয়ে গেল, এটা হয়ে গেল। আরেকটা কি বলছে, c প্রপোর্শনাল টু a বাই b। আমি দেখো এখান থেকে লিখছি, ঠিক আছে, এখান থেকে আমি আবার আর করছি না, এখান থেকে আমি লিখে দেখাচ্ছি তোমাদের। ধরো c টাকে আমি রাখলাম, এবার আমি k আর b টাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে আমার কি হবে 1 বাই k হয়ে যাবে, আর ওটা b টা এর তলায় এসে বসে যাবে a বাই b, সেটা ইকুয়ালস টু c। তাহলে আমি এবার পুরো ইকুয়েশনটাকে ঘুরিয়ে দিয়ে লিখছি 1 বাই b k ইনটু a বাই b, আবার এই 1 বাই k মানে কি কনস্ট্যান্ট তো একটা, তাহলে কনস্ট্যান্ট আর ইকুয়ালস টু সাইন তুলে দিই, তার জায়গায় আমি প্রপোর্শনাল টু সাইন বসিয়ে দিলাম এবং কি হয়ে গেল, এটা c ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a বাই b, এটাও আমার প্রুফ হয়ে গেল।
ঠিক আছে, তাহলে আমার 4 নম্বর প্রপার্টি প্রুভ হয়ে গেল। আচ্ছা দেখো, বলছে যদি a প্রপোর্শনাল টু b হয় তাহলে ac ডাইরেক্টলি প্রপোর্শনাল টু bc হবে, যেখানে c কি, c হচ্ছে কোন একটা ধ্রুবক বা চলরাশি। c কে নিয়ে আমার অত মাথা ঘামিয়ে লাভ নেই। তাহলে আমি এখানে a প্রপোর্শনাল টু b হলে নেক্সট স্টেপটা কি হবে বলো তো, প্রপোর্শনাল টু sin উঠে গিয়ে একটা কনস্ট্যান্ট ধরে আমি k নিয়ে নিলাম। তাহলে k আমার কি, k হচ্ছে একটা ভেদ ধ্রুবক বা k হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করব, বোথ সাইড c রয়েছে, তাহলে বোথ সাইড আমি c দিয়ে মাল্টিপ্লাই করে দেব। বোথ সাইড c, তাহলে এদিকে c দিয়ে মাল্টিপ্লাই a c ac, k রয়েছে আর b cbc। ঠিক আছে, এটা চলরাশি, এই c টা চলরাশি, c টা আমার চলরাশি হোক বা ধ্রুবক হোক কোনো আমার অসুবিধা নেই, আমার c কে নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। আমার তো এইটুকুনি পার্ট কি, আমার এটুকুনি পার্ট হচ্ছে আমার কনস্ট্যান্ট, তো কেটা তো আমার একটা কনস্ট্যান্ট, তাহলে ইকুয়ালস টু আর কে এর জায়গায় আমি আবার কি বসিয়ে দিতে পারবো, আবার প্রপোর্শনাল টু sin বসিয়ে দিলাম। AC proportional to BC, AC proportional to BC আমার প্রুভ হয়ে গেল। বোথ সাইডে যাই মাল্টিপ্লাই হোক না কেন আমার রিলেশন সেমই থাকবে, বুঝা গেল। আচ্ছা তাহলে আমাদের এবার 6 নম্বর প্রপার্টি এবং বলতে গেলে লাস্ট প্রপার্টি চলে এসেছি আমাদের আজকের ক্লাসের শেষ প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা কি বলছে, a proportional to c আর b proportional to c হলে a plus minus b proportional to c এবং ab proportional to c স্কয়ার হবে। কেন হবে চলো দেখি। আচ্ছা a proportional to c, তাহলে কি আবার proportional to sin এর জায়গায় আমি একটা কনস্ট্যান্ট k1 ধরে নিলাম, k1 c, যেখানে k1 কি, k1 হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা আবার কি বলছে b proportional to c, তাহলে আমি আবার প্রপোর্শনাল টু sin তুলে দিলাম, কনস্ট্যান্ট বসিয়ে দিলাম, ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট বসিয়ে দিলাম। কনস্ট্যান্টে আমি এবার নিলাম যে k2, k2 হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমি এটাকে 1 নাম্বার দিই আর এটাকে 2 নাম্বার দিই। কি বলছে a প্লাস মাইনাস b, মানে একবার এর সঙ্গে b যোগ করছে, একবার এর সঙ্গে b বিয়োগ করছে, তাহলে আমি এর সঙ্গে একবার b যোগ করে দিই, মানে 1 নম্বর ইকুয়েশন প্লাস 2 নম্বর ইকুয়েশন করে দিই, তাহলে কি হবে a প্লাস b, বা মাইনাস করলে তো আমার কি হবে a মাইনাস b হবে, তাই তো। তাহলে কি হবে, যোগ করলে কি হয়ে যাবে k1c প্লাস k2c, তাহলে c টাকে কমন নিলে k1 প্লাস k2 ইনটু c, তাই তো। আর যদি আমি মাইনাস করি তাহলে k1 মাইনাস k2 ইনটু c হবে। তাহলে আমি বারবার না করে একবার ডাইরেক্ট বলে দিচ্ছি a প্লাস মাইনাস b ইকুয়ালস টু k1 প্লাস মাইনাস k2 ইনটু c। আচ্ছা k1 প্লাস k2 হোক কি k1 মাইনাস k2 হোক, সেটা তো একটা কনস্ট্যান্টই থাকবে, তাহলে তার জায়গায় আমি আবার এই ইকুয়ালস টু আর এই কনস্ট্যান্টের জায়গায় আমি বসিয়ে দেব প্রপোর্শনাল টু sin, হয়ে গেল আমার। তাহলে ফার্স্ট প্রপার্টি আমার প্রুভ হয়ে গেল, এই যে a প্লাস মাইনাস b ডাইরেক্টলি প্রপোর্শনাল টু c, এটা আমার প্রুভ হয়ে গেল। আচ্ছা আরেকটা কি বলছে ab প্রপোর্শনাল টু c স্কয়ার, ab মানে কি a গুণ b, তাহলে আমি 1 নম্বর আর 2 নম্বর গুণ করে দিই, 1 নম্বর আর 2 নম্বর গুণ করে দিই, a গুণ b, a গুণ b, সেটা কত হচ্ছে বলো, k1 c গুণ k2 c, k1 c গুণ k2 c, তাহলে ab ইকুয়ালস টু k1 k2 c স্কয়ার। দুটো কনস্ট্যান্টের গুণফল কি হবে, দুটো কনস্ট্যান্টের প্রোডাক্ট কনস্ট্যান্টই হবে। আচ্ছা তাহলে আমার ab আর এই কনস্ট্যান্ট আর ইকুয়ালস টু জায়গায় আবার প্রপোর্শনাল টু sin ফেলে দিলাম, তাহলে ab ডাইরেক্টলি প্রপোর্শনাল টু c স্কয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অঙ্কের মধ্যে এমন কিছু নেই যেটা প্রুফ না করেই বলে দেওয়া যাচ্ছে, অঙ্ক হচ্ছে এমনই একটা জিনিস যেখানে সমস্ত কিছু প্রুফ থাকবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তোমরা ডাইরেক্ট কল কিংবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবং আজকের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, এবং তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও যাতে তারাও এই ক্লাসটা দেখার সুযোগ পায় এবং ভালোভাবে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করতে পারে। ঠিক আছে, আজ তাহলে এতটা অবধি, টাটা।